নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। বন্ধুরা, শনিবার রাত 10টা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। এটি এখন থেকে বদলে গেছে। শনিবারের রাত নয়, রবিবার বিকেল 3টে। অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। এবারে যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তার নাম অমিত দাস। অমিত তার নিজের জীবনের কোনো ঘটনা বর্ণনা করছে না। অমিত তার এক বান্ধবীর জীবনে ঘটা একটি ঘটনা বর্ণনা করছে। নাম রিয়া। রিয়ার গত বছর সেপ্টেম্বর মাসে তার বাবাকে হারায়। আমরা এতদিন পর্যন্ত শুনে এসেছি যে কোনো আত্মা পৃথিবী ছেড়ে চলে গেলে সে আর ভালো থাকে না। এই জাগতিক যে সংসার মায়া জগৎ থেকে চলে গেলে তার আবার এই জগতের প্রতি একটা টান থেকে যায়। তাই সেই আত্মা কোনো রকমভাবে ফেরত আসতে চায়, কষ্ট পায়, অনেক কিছু হয়। কিন্তু এইখানে একটা ঘটনা দিদি আমি তোমাকে বর্ণনা করছি। এখনো পর্যন্ত কাকু মারা গেছেন 1টা বছর হয়নি, বড়জোর 8 থেকে 9 মাস হতে চলেছে। রিয়া একটিমাত্র মেয়ে হওয়ার জন্য সে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া নিজেই করে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই তাকে বারণ করে যে বংশে তো অন্যান্য ছেলেরা রয়েছে, তাদেরকে দিয়েই অন্ত্যেষ্টিক্রিয়াটা করা উচিত। কিন্তু সে এটা মানতে রাজি হয় না এবং একটিমাত্র মেয়ে হিসাবে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া রিয়াই নিজে করে। সেদিনকে বাড়িতে সবাই চলে আসে। ঘাটের কাজ শেষ করে স্নান সমস্ত কিছু করে বাড়িতেই আসে। দিনের পর দিন ধীরে ধীরে ওই 11টা দিন চলে যায়। লোকের মুখে আত্মীয় স্বজন সকলেই বলে, খুব সাবধানে থাকিস কিন্তু রিয়া, এই সময় কিন্তু আর তোর বাবা নয়, এবারে কিন্তু সেই মানুষটা প্রেত লোকে পৌঁছে গেছে, সে প্রেতজনিতে যাওয়ার ফলে সে প্রেত হয়ে গেছে। নিজে এখন ওখানে একা আছে, তো শত হলেও তুই মেয়ে, সাবধানে থাকিস। নানা লোকের নানা মত, সেই অনুযায়ী রিয়া নিজের প্রোটেকশন রাখার মতন যেমন সব কিছু ব্যবহার করতে হয়, কাটা জিনিসপত্র রাখতে হয়, ছুরি কাঁচি, সন্ধ্যার আগে তাড়াতাড়ি করে বাড়ি ফেরা, সব কিছু। কিন্তু দিদি, রিয়া সবসময় একটা জিনিস মিস করত। তার বাবাকে ছোটোবেলায় যেহেতু একটিমাত্র মেয়ে, সবসময় কাকু তাকে আগলে রাখত এবং কথায় কথায় রিয়া ভীষণভাবে ভয় পেত। তার বাবা একটাই কথা তখন বলতো, যদি কোনোদিন ভয় পাস তুই আমাকে ডাকবি, বলবি বাবা বাবা করে চিৎকার করবি মানে বাবা বাবা বলে ডাকবি, তোর বাবা তোর কাছে পৌঁছে যাবে, ভয় কোনো দিন পাবি না, ভূত প্রেত বলে কিছু হয় না, কিচ্ছু নেই। রিয়া চিরটা কাল এইভাবেই বড় হয়েছে। কোনো কিছু বাথরুমে গেলে বলতো, বাবা তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, বাবা রাত্রি হয়ে গেছে। সে তার মায়ের থেকেও বাবাকে ভরসা করত। আজ সেই রিয়ার বাবা নেই। রিয়ার মধ্যে চিরকালই একটা বিশ্বাস জায়গা করে নিয়েছিল যে বাবা কি আমার ক্ষতি করতে পারে। বাবাই তো চিরকাল বলেছে যখন ভয় পাবি তখন বাবা বলেই ডাকবি। সেই বাবা আজ নেই। সে বাবা কি কখনো তার এই একমাত্র ভালোবাসার মেয়েকে ভয় দেখাতে পারে? দিদি, সত্যি বলতে কি, প্রথম দিন থেকে কাকিমা আর রিয়া দুজনে অত বড় বাড়িতে একাই থাকে। শুনতে খুব অবাক লাগে, আমরা বলি একা মানে একজন যেখানে থাকে, 1 থেকে 2জন হলে আর কিসের ভয়।
ওই সময়টা দিদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পাশে থাকা উচিত। পাড়া প্রতিবেশী খুবই সাহায্য করে, আত্মীয় স্বজনও করে, কিন্তু সঙ্গে থাকে না, শুধু ভুলে যায় এটা করিস না, ওটা করিস না, এটা করিস, ওটা করিস, নানা রকম নিয়ম। দিনের পর দিন যেতে থাকে, 11টা দিনের কাজও শেষ হয়। তুলনামূলক শুনলে খুব অবাক হবে, আজ 11টা দিন পার হওয়ার পর রিয়া যখন প্রথম অফিস যাচ্ছে, হঠাৎ রিয়ার নাকের সামনে একটা গন্ধ ভেসে ওঠে, রিয়ার কাছে পরিচিত গন্ধ। এই গন্ধটা বাবার অন্তিম সংস্কার করার সময় শ্মশানে, লাস্ট যখন শ্মশানে কিছু নিয়ম থাকে, ওখানে গিয়ে একটা টাইমের পর সবাইকে চুল্লিতে দেওয়া হয়, তার আগে শ্মশানে কিছুক্ষণের জন্য লাইনও পড়ে, মানে পরপর মৃতদেহকে শায়িত করা হয়, তারপর অন্ত্যেষ্টিক্রিয়ার কিছু নিয়মকানুন করে তারপর চুল্লিতে নিয়ে যাওয়া হয়। ওই সময়টায় এক ধরনের ধূপকাঠি, আতর সব মিলিয়ে মিশিয়ে এক ধরনের আলাদা গন্ধ তৈরি হয়েছিল, অন্তিম গন্ধ। সেই গন্ধটা রিয়া আজ পায়। এক ঝলক বাসের মধ্যে বসেই যেন রিয়ার মনে হলো যে এই গন্ধটা খুব চেনা, এটা ওই সময়ের গন্ধ। কিছুক্ষণের মধ্যেই কথাটা ভাবতে ভাবতে, গন্ধটা পাওয়ার সাথে সাথেই নিজেকে রিয়া ধরে রাখতে পারে না, এবং হঠাৎ করেই বাসের মধ্যে দেখে পিছনে বসে থাকা একটা ভদ্রলোকের ফোনে কথা বলতে বলতে তার ফোনটা গরম হয়ে গিয়ে ব্লাস্ট হয়, আগুন জ্বলে ওঠে। হয়তো খুব তীব্রভাবে কিছু হয়নি, রিয়ার থেকে বেশ দূরে। ফোনটা ছিটকে পড়ে, সবাইকে তৎক্ষণাৎ বাস নামিয়ে নেয়, রিয়াও নেমে যায়। এখানে ঘটনাতে যখন বাড়িতে এসে বলে, পাড়া প্রতিবেশী শুনে বলে, এর জন্যই বলেছিলাম একটু সাবধানে থাকবি, দেখলি তো এরকম হলো। রিয়ার মন মানতে চায় না, ঘটনাটা অত দূরে না ঘটে ওটা তার ফোনেই ঘটতে পারত। যখন এই ঘটনাটা ঘটে তার কিছুক্ষণ আগে রিয়া নিজেই ফোন দেখছিল, হঠাৎ করে ফোনটা খুব গরম হয়ে যাচ্ছিল, রিয়ার ফোন গরম হয়ে যাচ্ছিল। গন্ধটা তার চারপাশে আসতেই তার বাবার কথা মনে পড়তে ফোনটা হাত লেগে তার সুইচ অফ হয়ে যায়। তো খুব অবাককর বিষয়, ফোনটা কি করে সুইচ অফ হয়ে যায়। আর একটা জিনিস তোমরা বুঝতেই পারছো যে ফোনটা সুইচ অফ হয়ে যাওয়া মানে হঠাৎ করে তার ফোনের ফেসবুক বলো বা হোয়াটসঅ্যাপ বলো, ইউটিউব বলো, কোনো চ্যানেলই সে সময় দেখছিল না, বা যে কোনো জিনিস একটা দেখছিল, দেখতে দেখতে ফোনটা ওভারহিট হচ্ছিল, সেটা বন্ধ আপনি আপ হয়ে যায়। বরং ফোনটা কিন্তু সত্যিকারের রিয়ার হাতের ফোনই গরম হচ্ছিল। আর রিয়া তার বাবার ওই অন্তিম গন্ধটা আসার জন্য সে চোখ বুজে সেই শ্মশানের কিছু অন্তিম ঘটনার কথা মনে করতে শুরু করে। এর ফাঁকেই তার হাত লেগে মোবাইলে সুইচটা অফ হয়ে গিয়েছিল, বুঝতেও পারেনি। আচমকা বাসে অন্য কারোর ফোন ব্লাস্ট হয়, তাও সেরকম কোনো ইনজোর্ড হয়নি কেউ, এটা ভগবান রক্ষা করেছেন। কিন্তু সবাই বলে ওঠে, দেখেছিস খুব সাবধান হওয়ার কথা। এটি ছিল একটা প্রথম ঘটনা। তারপর দিন এরকম করে বেশ কিছুদিন কেটে যায়। একদিনকে ফেরার পথে বাসের মধ্যে চলতে চলতে বাসটা যখন রাজাবাজার ক্রস করছে, এমন সময় হঠাৎ রিয়ার নাকে গন্ধ আসে, ঠিক সেই গন্ধ। রিয়ার হঠাৎ মনে হয় আমার বাবা আমার পাশেই আছে, আমার বাবা এসছে, কী কারণে। ভাবতে ভাবতেই
রিয়ার চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে এবং মুখটা ঘুরিয়ে কোনো রকমভাবে নিজের চোখটা, বাসে তো সবার সামনে কাঁদলে তো লোকে মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু সদ্য বাবাকে হারানো একটা যে মেয়ের কষ্ট, সেটা সবাইকে তো বলা যায় না, সে তো সবাই বুঝবে না। শুধুমাত্র জানলা দিয়ে থানার দিকে তাকিয়ে নিজেকে ভোলানোর চেষ্টা করতে করতেই হঠাৎ করে দেখে পিছন থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ জানি না কি করে হারিয়ে গেছিল। রিয়ার বাসটাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পুরো গা ঘষে বেরিয়ে যায় এবং রিয়ার বাসটা একটু সামনে গিয়ে সাডেন ব্রেক নেয়। রিয়ার সাইডে কিছু হয়নি, এটা ঠিক কথা, কিন্তু বাসের অপোজিট সাইডে যারা বসে থাকে তাদের কাঁচ ভেঙে যায়, অনেক কিছু হয়। বাসটা ওই মুহূর্তে ওখানে নামিয়ে নেওয়া হয় এবং থানায় রাখা হয়। রিয়া বাস থেকে নেমে অন্য বাস ধরে বাড়িতে পৌঁছে যায়। সেদিনকেও সকলকে এই কথা বলার সাথে সাথে সবাই বলে, রিয়া তোকে বারবার বলা হচ্ছে তুই খুব সাবধানে থাক। রিয়া মানতে নারাজ। রিয়া বলছে এটা কেন হবে, হয়তো ঘটনাচক্রে সেদিন হয়তো আমারই ফেসে যাওয়ার কথা, কিন্তু কোনো একটা শক্তি এসে বারবার আমাকে অন্যদিকে মন ঘুরিয়ে দিচ্ছে, আমাকে অন্য কিছু করতে বাধ্য করছে, আর অ্যাক্সিডেন্ট অন্য জায়গা দিয়ে হয়ে যাচ্ছে। হয়তো বাসে আমি আছি, হয়তো বড় কিছু হতে পারত, কিন্তু আমার তো হয়নি। শুধু তাই নয়, এটা 3 নম্বর দিনের ঘটনা বলছি, এটাও বাসের মধ্যে। বাসটা ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে বাসের মধ্যে আবার সেই পুরনো গন্ধ। সঙ্গে সঙ্গে রিয়ার মন অ্যালার্ট করে দিল কিছু তো হতে চলেছে। কি হতে চলেছে বুঝতে পারছি না। রিয়া মোটামুটি শক্ত সমর্থভাবে বসলো, কিছু না কিছু আজও হবে, কিন্তু পুরো কনফিডেন্স আছে আমার কিছু হবে না। এই কথা ভাবতে ভাবতেই বাসটা ঘুরে যখন কি বলবো, পিছনে একটা 12C/2 চলে আসে এবং মিনি বাস যাওয়ার মুখেই বাসটা সোজা একে অপরকে ওভারটেক করার জন্য এই প্রবলেমটা হয় এবং মিনি বাসটাকে ক্রস করে 12C/2টা আগে গিয়ে থামে। আর সাডেন ব্রেক নেওয়ার কারণে পিছনে সিটে বসে থাকা এক ভদ্রমহিলা ছিটকে এসে সামনে পড়ে, তার মোবাইলটা ভেঙে চৌচির হয়ে যায়। আর খুব অবাককর বিষয়, রিয়া সামনে কেউ না থাকায়, যেমন মিনি বাসের সামনে সিটগুলো হয়, কেউ না থাকায় রিয়াকে যেন কোমর ধরে, মানে রাইট সাইডের কোমর ধরে কেউ যেন ধাক্কা দিয়ে নেয়, মানে জোর করে যেন ওই সাইডে দিয়ে একটা সেফ জায়গায় বাসের সাইডে যেন কেউ আটকে রেখে দিল। রিয়া স্পষ্ট বুঝতে পারছে, রিয়া নিজে হাতে কন্ট্রোল করার চেষ্টা করছে যে না, খুব জোরে যদি ধাক্কা লাগে তাহলে বিশালভাবে হাঁটুতে চোট পড়বে, পায়ে চোট পড়বে, কিন্তু সেই চোটটা যাতে না পড়ে, যেন মনে হলো কিছু একটা আছে যে যাতে চোট না লাগে। তীব্র জোরে ধাক্কা খেলে যেটা হয় সেটা যেন সাধারণভাবে লাগলো, কোনো ব্যথা নয়, হঠাৎ করে যেন সিটের সাথে ঘষে গিয়ে রিয়া দাঁড়িয়ে গেল। কিন্তু তারই বদলে বাসের মধ্যে ওই ভদ্রমহিলা কান্নাকাটি করলো, হাতে চোট পেয়েছে। সত্যিই তো অত দূর থেকে ছিটকে পড়লে কান্না লাগে, তার সাথে তার মোবাইল ফোনটাও ভেঙে যদি চৌচির হয়ে যায়। রিয়া নিশ্চিন্ত হলো, গন্ধটা আর নেই তার চারপাশে। বাড়িতে আবার একই ঘটনা ঘটল। জানো মা, আজও এই জিনিস হয়েছে, আমার কিছু হয়নি। রিয়া বিশ্বাস করে যে এই ঘটনাটা এমনি হচ্ছে না। যেদিন যেদিন মাথার ওপরে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে সেদিন সেদিন তার বাবা ওই বাসে উপস্থিত থাকে। খুব অবাককর বিষয়, রিয়া প্রথম বিশ্বাস করতো না, ভাবতো এই গন্ধটা কোনো ধূপকাঠির, এই গন্ধটা সেই আতরের। সত্যিকারে বলুন তো, বা দিদি তুমি একটা জিনিস বলো, যে
একটা বাস জোরে চলছে, বাসের মধ্যে ধূপকাঠি নেই, কিছু নেই। কোথাও যদি বাসটা দাঁড়ায় তাহলে নয় বোঝা যেতে পারে যে বাসে যে গন্ধটা হচ্ছে সেটা পাশে থাকা কোনো দোকান থেকে ধূপকাঠি জ্বালানোর গন্ধ। বাসটা তো চলছে, চলার মধ্যে কি করে এই গন্ধটা রিয়ার নাকের সামনেই আসবে, এটা রিয়ারও প্রশ্ন। যখন আমাকে রিয়া কথাটা বলছিল আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছিল। এটাও সম্ভব? মেয়েকে রক্ষা করার জন্য বাবা এখনও আসে, কারণ বাবা মেয়েকে কথা দিয়েছিল কোথাও কোনো সময় ভয় পেলে বাবা বলে ডাকিস। কিন্তু রিয়া তো বাবা বলে ডাকতে পর্যন্ত হয়নি। রিয়ার মাথার ওপর যখনই দেখেছে বিপদ এসে দাঁড়িয়েছে, বাবা এসে দাঁড়িয়েছে তার। এটা রিয়ার বিশ্বাস। এছাড়াও যখন রিয়া একদিন নিজের অলক্ষ্যে ছুটে বেরিয়ে যাচ্ছে যে সামনে বাস এসে গেছে, বাসটা আমায় ধরতে হবে, মিস করে গেলে আবার 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে যেতে হবে, থাক বলে নিজের অলক্ষ্যে দৌড়ে বাসে উঠতে যাচ্ছে। এমন সময় সামনে একটা লোহার রড চলে আসে, যেটাতে রিয়ার মাথা ফেটে নাকি চৌচির হয়ে যাওয়ার কথা, ওর ওর বিশাল একটা ক্ষতি হওয়ার কথা। এক ঝলক যেন মনে হলো ওর বাবার সামনে দিয়ে হেঁটে চলে গেল বাবার মতন একজন। ও ও চমকে উঠে ভাবে যে এনাকে দেখতে ঠিক আমার বাবার মতো। ওই দৌড়ানোর গতিটা হঠাৎ স্টপ করতেই চোখের সামনে দেখে একটা বিশাল মোটা লোহার রড আছে, সেটা একদম তার কপালের কাছে। চোখের সামনে দেখে ও অবাক হয়ে ওই লোহার রডের নিচ দিয়ে গিয়ে মাথা ঝুঁকিয়ে তারপর বাসে ওঠে। সবাই চিন্তা করছিল, মানে পেছনে থাকা তার আরও কিছু বন্ধুবান্ধব ছিল, বলে জানিস আজকে তোর কি হতো? বলে আমি এক ভদ্রলোককে দেখলাম হুবহু আমার বাবার মতন, বলে আমি তাকে খুঁজতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাই। বলে জানিস অমিত, এটাও আমার কাছে একটা বিশাল অবাক্কর প্রশ্ন। ওটা কিন্তু আমার বাবা ছিল না, এক ভদ্রলোককে লেগেছে আমার বাবার মতন হাইট, বাবার মতন সব কিছু, কিন্তু আমার বাবা কিন্তু বৃদ্ধ অবস্থায় মারা গেছে, যেন আমার ইয়াং বাবা, সেই বাবা আমার চোখের সামনে এসে দাঁড়ায়। আমি ওই ভদ্রলোককে দেখার জন্যই তো আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, আমার বাবা না? কিন্তু বছরটা ফোরাতে চলেছে। বাবার হয়ে রিয়া একটা ছেলে যেমন কঠিন নিয়ম পালন করে, কঠিন থেকে কঠিনতম নিয়ম পালন করে বাবার প্রতিটা কাজ মন দিয়ে পালন করেছে। রিয়া আজ যখন ঘটনাটা আমাকে বলছে, ও দু চোখ জলে ভাসছিল যে সবার কথা মিথ্যা প্রমাণ করেছে। যে আত্মাটা ভালো হয় সে মৃত্যুর পরেও ভালোই থাকে, কারণ তার একমাত্র মেয়েকে খুব কষ্ট করে খুব ভালোবাসার সাথে মানুষ করেছিল। সেই মেয়ের জীবনে এত বড় বাধা বিপত্তি আসবে, বাবা মেনে নেবে কী করে? বাবা বাবাই হয়, সেখানে ভূত হয়ে প্রেত হয়ে কি করে ভয় দেখাতে পারে? তাই আমাকে এই কথাটা তোমাকে লিখবার জন্য আমাকে বলে যে সব আত্মারা খারাপ হয় না, এবং মারা যাবার পর বাবার আত্মা বাবাই থাকে, সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তাই দিদি এই ঘটনাটা ভাবলাম তোমাকে লিখে পাঠানো দরকার বলে আজ তোমাকে লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শুনিও। হয়তো দিদি এটা কোনো ভয়ানক কোনো কিছু নয়, হয়তো আত্মাকে দেখতে পাওয়া যায়নি তার বাবার, এটা কিন্তু অন্তিম গন্ধটা সবসময় তখন পাওয়া গেছে যখন মেয়ের মাথার ওপরে বিপদ এসছে। অমিত আজকে একটা অসাধারণ সুন্দর একটা
ঘটনা লিখে পাঠিয়েছে। বন্ধুরা, আমি এর আগেও আমার চ্যানেলে বলেছি যে আত্মা মানেই যে সবসময় খারাপ হবে তার কোনো মানে নেই। আত্মারা ভালো হয়। ভালো আত্মা মানে ভালো মানুষটা যদি জীবিত অবস্থায় ভালো থাকে, সে অবশ্যই ভালোই করে মৃত্যুর পরেও, কারণ আত্মা তার স্বভাবকে পরিবর্তন করতে পারে না। সেই আত্মাই জন্মায়, সেই আত্মাই দেহ ত্যাগ করে, কিন্তু আত্মার মধ্যে থেকে যাওয়া গুণটাকে আত্মা ত্যাগ করতে পারে না। সে তার মেয়েকে ভালোবেসেছে, মাথার ওপর বিপদ, কেন বাবা আসবে না? খুব সুন্দর, খুব ভালো লাগলো। এই একটা ঘটনা পেলাম, একটা ঘটনা আমাকে অমিত বর্ণনা করেছে। অমিতকে বলবো থ্যাংক ইউ, এবং তার রিয়ার বাবার আত্মাকেও বলবো শান্তি কামনা করব। কারণ আমাদের মধ্যে একটা নিছক একটা মানে ফালতু ভুল ধারণা যে মানুষটি মরে গেছে মানে আমাদের মধ্যে নেই। যখন সে প্রেতলোকে চলে যাওয়ার পর হ্যাঁ আমাদের মধ্যে এই একটা কনসেপ্ট আছে যে হ্যাঁ আমাদের খারাপ করতে পারে সেই আত্মা। না, সব আত্মা সমান হয় না। কখনোই কোনো আত্মা যে প্রতিশোধ নেবে এটা হয় না। বন্ধুরা, অমিতের মতন তোমরা যদি কোনো ঘটনা সংগ্রহ করতে পারো অবশ্যই আমাকে লিখে পাঠাও অবিশ্বাস্য.ঘটনা@gmail.com অথবা হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বাংলায় হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারো, অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো। চলে আসবো সামনের রবিবার ঠিক বিকেল 3টের সময় আরও একটি ঘটনা নিয়ে। তবে আজ এই পর্যন্ত, ফিরে আসবো সামনের রবিবার। নমস্কার।